আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি। জোট মনোনীত প্রার্থীকেও দলের প্রতীকে নির্বাচন করতে হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কারাবন্দীরা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 7ম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি আগামীকাল। যারা ছাত্র জনতা হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিল তাদের সবার বিচার হবে, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 10 সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটির ঘোষণা এনসিপির। শেষ হলো বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির ফাইনাল পর্ব। পলিথিন ব্যবহারে চট্টগ্রামে পরিবেশ দূষণ, প্রভাব পড়ছে মানবদেহে। ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগের আহ্বান সাধারণ মানুষের। ইস্তাম্বুলে আরব ও মুসলিম প্রধান দেশগুলোর সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পথ পরিহারে ইসরায়েলের প্রতি আহ্বান। এবং জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত বিসিবি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। নির্বাচন কমিশনে নিবন্ধিত দল জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেও ভোটারদের অবশ্যই নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে, এই বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025 আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। গতকাল এই অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আরপিওতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়। এরপর জোটের প্রতীকের অনুচ্ছেদগুলোতে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি সংশোধন বজায় রাখার দাবি জানায়। নতুন অধ্যাদেশ অনুযায়ী জোটে থাকা দলের প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট পাওয়ার সুযোগ পাবেন না। ভোটারদের অবশ্যই তাদের নিজ দলের মনোনীত প্রতীকে ভোট দিতে হবে। এই বিধানের মাধ্যমে নির্বাচনে জোট করলেও দল ও প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী কেবল নিজেদের দলের প্রতীকে কাজ করতে বাধ্য থাকবেন। আরপিও সংশোধনের মধ্য দিয়ে নির্বাচন আইনের সব সংস্কার কার্যকর হয়েছে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোট কেন্দ্র নীতিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা এবং সাংবাদিক নীতিমালা। আরপিও অনুযায়ী দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা প্রণয়ন করবে নির্বাচন কমিশন। সংস্কৃত আরপিও এর অনুচ্ছেদ 20 প্রতীক বরাদ্দ জোটবদ্ধ রাজনৈতিক দলের একক প্রতীক বরাদ্দের সুযোগ আরও স্পষ্ট করেছে। এতে বলা হয়েছে, যদি দুটি বা তার বেশি নিবন্ধিত দল যৌথ প্রার্থী দিতে সম্মত হয় তবে সেই প্রার্থীর অন্তর্ভুক্ত দলের জন্য সংরক্ষিত প্রতীকটি জোটবদ্ধভাবে ব্যবহার করা যাবে। আবেদনটি নির্বাচন কমিশনের কাছে তফসিল ঘোষণার 3 দিনের মধ্যে করতে হবে। এই নতুন বিধানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রতীকের ব্যবহার ও ভোটার আচরণ আরও সুসংগত ও স্বচ্ছভাবে পরিচালিত হবে। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 নভেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। আজ এই মামলার 5ম সাক্ষী হিসেবে পুলিশের এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া খান এবং 6ষ্ঠ সাক্ষী হিসেবে জব্দ তালিকার সাক্ষী মোহাম্মদ আবু বকর জবানবন্দি দেন। এর আগের 3 দিনে মামলাটির 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল।
23 অক্টোবর প্রথম সাক্ষী হিসেবে রামপুরায় কার্নিশেঝুলি থেকে গুলিবিদ্ধ হওয়া সে আমির হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ। মামলাটির 5 আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকিরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া। আসামিদের মাঝে চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলাটির 30 আসামির মধ্যে 6 জন গ্রেপ্তার এবং বাকি 24 আসামি পলাতক রয়েছে। সকালে মামলা দুটির মোট 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর 7ম দিনের শুনানি চলছে। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই সময় উপস্থিত ছিলেন। এর আগে গত 21 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। পরে গত 22 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। এই দুদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। এরপর গত 23 অক্টোবর তৃতীয় দিনের মতো মামলাটির শুনানি হয়। গত 28 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এরপর গত 29 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 5ম দিন ও গতকাল 6ষ্ঠ দিনের মতো শুনানি করেন বিএনপির আইনজীবীরা। জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার খেলা কঠোরভাবে বন্ধ, নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয় বৃদ্ধি না করা, 300 আসনেই না ভোটের ব্যবস্থা চালু করা, প্রবাসীদের ভোট প্রদানের উপযুক্ত ব্যবস্থা চালু করা সহ প্রধান নির্বাচন কমিশনার সিইসির কাছে 31 দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে তার দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বন্নি শিখা জামালি সহ 5 সদস্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি করা দরকার উল্লেখ করে সাইফুল হক বলেন, ভোটারদের আস্থা অর্জন করার পাশাপাশি নির্বাচন কমিশনের মর্যাদা আরও উন্নত করতে হবে। আমরা এত সংস্কার করছি, এত আলোচনা করছি, দেখা যাচ্ছে যে এটা অনেকটা, কিন্তু এই কালো টাকার নির্বাচনে এই কালো টাকা সন্ত্রাস মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। সে জায়গা থেকে আমরা মনে করি এমনকি আগামী পার্লামেন্টে নির্বাচন যাতে কালো টাকা বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সে ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ আমরা দিয়েছি। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি করা দরকার। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আমরা বলেছি নির্বাচন কমিশনের দক্ষ যে জনবল আছে সেখান থেকেও এটা নিয়োগ দেওয়া যায় কিনা বিবেচনা করা। জনপ্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারেরও দক্ষ অভিজ্ঞ যেসব কর্মকর্তারা আছেন সেখান থেকেও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া যায় কিনা এগুলাকে সক্রিয়ভাবে এটাকে বিবেচনার মধ্যে আনা। 3 নম্বর আমরা যেটা বলেছি, আমরা দেখেছি যে পোলিং এজেন্ট সংগ্রহ করবার জন্য নানা ধরনের প্রতিষ্ঠান, নানা ব্যাংক, নানা জায়গায় নির্বাচন কমিশন এক ধরনের ধর্ণা দেওয়া হচ্ছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এটা প্রিজাইডিং অফিসার বলি, সহকারী প্রিজাইডিং অফিসার বলি, অথবা বিপুল সংখ্যক যে পোলিং অফিসার, যেসব প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো বিতর্ক নেই, কোনো প্রশ্ন নেই, যারা নানাভাবে যাদের ব্যাপারে কোনো সমালোচনা নেই, তুলনামূলকভাবে যাদের একটা নিরপেক্ষতা আছে, পেশাদারিত্ব আছে, এরকম প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর কাছ থেকে আমরা মনে করি পোলিং অফিসার সেখানে নিয়োগ দেওয়া দরকার। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে সরকারে এসেছিলাম তা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেখতে পারবে জাতি। এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। তিনি আজ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ছাড়াও ট্রাইব্যুনালে আরও অনেকেরই বিচার কাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন। তিনি বলেন, সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। দলগুলো একসাথে বসে সরকার একটা দলিলে আসতে পারা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। এর মাধ্যমে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে গিয়েছে। মাহফুজ আলম আরও বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই অনুযায়ী কাজ করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা দেশ হবে। সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ করতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারা যেখানে আমাদের ছাত্র এবং ছাত্র জনতার হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে এবং পরবর্তী সরকারের যারা একজন সবাই এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন। সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে, সব রাজনৈতিক দল মতভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পারে, একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইলো। আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম 5 আগস্টে, যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা, এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রমগুলোর ভিত্তিতে মাধ্যমে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারে তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে, যেখানে আসলে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে এবং বিচার আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুন আর ফেরত আসবে না। তো আমরা যে নতুন বাংলাদেশে ছিলাম, আমাদের শহীদ পরিবার, শহীদরা যে বাংলাদেশে ছিল, আমাদের আহত যারা হয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, চক্ষু হারিয়েছে, তারা যে বাংলাদেশে ছিল ওই বাংলাদেশ আমরা পাবো। নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান ও ডাক্তার তাসনিম জারাকে সেক্রেটারি করে 10 সদস্য নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এনসিপি। কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদিব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, ইতিসাম হক, অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 2026 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সৌজন্য সাক্ষাৎ করেন। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্ব শেষ হলো আজ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুরু, শিল্পী খুঁজে বের করে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ। বিস্তারিত জানাচ্ছেন শাবনাজ স্মৃতি। দেশজুড়ে অডিশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ বছরের নতুন কুড়ির যাত্রা। সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এই প্রতিযোগিতায়। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, কৌতুক, হামনাদ সহ 12টি বিষয়ে দেখিয়েছে নিজেদের অনবদ্য মেধা ও মনন। আমি চেষ্টা করব আমার যতটা আমি দিয়ে যেতে পারি ততটা ভালো করে গাওয়ার। তাছাড়া গণ্যমান্য বিচারকেরা যা বলবেন আমি সেই ভুলগুলা আবার তো নেক্সট বার আসবো, সেইবার যাতে ওই ভুলগুলো না হয়
সেগুলোর দিকে আমি খেয়াল রাখবো। আমার অনেক ভালো লাগছে। এই সবই হয়েছে আমাকে যারা সহায়তা করছে, আমার টিচার, আমার গ্রুপের ভাইয়ারা, আপুরা, সবাইকে পিছনে ফেলে যে এখানে এসে হয়েছি, ভালো লাগছে অনেক। আমার মায়ের স্বপ্ন ছিল নতুন করি, কিন্তু তার আগে নতুন করি বন্ধ হয়ে গেছে। এখন আবার অনেক বছর পর নতুন করে ফিরে এসেছে। এখন আমি আমার মায়ের স্বপ্নটাই পূরণ করব। আর যদি ফার্স্ট সেকেন্ড থার্ড না হতে পারি তাহলেও খারাপ লাগবে না, আমি অভিনয় ছাড়বো না, আমি চালিয়ে যাব আমার এই চর্চা। আমার অনেক ভালো লাগছে, আমি যে সিলেবাস আসতে পেরেছি, এটা আমার জীবনে অনেক বড় অভিজ্ঞতা। অনেক পরিশ্রম করেছি এখানে আসার জন্য, তাই আসতে পেরেছি। এবারও চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ফাইনাল পর্বের শেষ দিনে অভিনয়, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য আর রবীন্দ্রসঙ্গীত এই 4টি বিষয়ে অংশ নেয় সর্বমোট 26 জন প্রতিযোগী। মঞ্চে ছিল প্রতিভা, স্বপ্ন আর শিল্পসত্তার এক দুর্দান্ত মেলবন্ধন। নতুন করে বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশের জন্য, শিশু কিশোরদের জন্য একটা স্বপ্নের মতো প্রতিযোগিতা। আজকে আমার সন্তান সেরা 5-এ, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা বিষয়, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মা হিসেবে আমি খুব গর্বিত, কারণ আমরা ছোট সময়ে ওইগুলা দেখেছি নতুন করে টিভিতে। এখন আমার মেয়ে ওইটাতে পারফর্ম করতে পারছে, সেটা আমি খুবই খুশি। আমি সেই ছোটবেলায় দেখেছি, এখন আমার মেয়ে ওই বয়সে, সে নিজে করছে, নিয়ে আসছি যাচ্ছি, এতবার আসছি যাচ্ছি, কিন্তু কোনো ক্লান্তি নাই, বারবারই ভালো লাগছে। ও 4 বছর থেকে গান শেখে। আমরা চাই ওকে পড়ালেখার পাশাপাশি গানটা দিয়ে যেন অনেক বড় কিছু করতে পারে। এই জায়গায় আসতে পারবো তা তো কোনোদিন মনেও করিনি, খুব ভালো লাগছে। একটু একটু করতে করতে আসলে এ পর্যন্ত এসেছি, এটাই আমার কাছে অনেক, এটা আমি আসলে ভাবিনি যে এত দূর আসতেও পারবে, তো সত্যি স্বপ্নের মতো। বিচারকরা বলছেন নতুন কুড়ির এই শিশু কিশোররাই একদিন দেশের সাংস্কৃতিক অঙ্গনে রাখবে দারুণ অবদান। তারা দেশ বিদেশে বাংলাদেশের সংস্কৃতির অনন্য প্রতিনিধিত্ব করবে। খুবই ভালো পজিটিভ দিক যে বাচ্চাদেরকে আমাদের সংস্কৃতিতে ইনভলভ করা এবং আমাদের সংস্কৃতিকে ধরে রাখা। কত সুন্দর সুন্দর বাচ্চা প্রতিভা নিয়ে এসেছে এবং সেখান থেকে তাদেরকে বাছাই করে আবার সামনে এগিয়ে আনা এবং তাদের যে অনুশীলন, তাদের যে সাধনা, তারা একদম এত সুন্দর করে করছে যে আমরা সব বিচারকরাই মনোমুগ্ধ। আমি মনে করি এই প্ল্যাটফর্ম থেকে যারা বের হবে তারা একটা স্টার হয়ে বের হবে। আর বিটিভি এই উদ্যোগটা অনেক ভালো যে বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই নতুন অনেক যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। এখনকার বাচ্চাদের মধ্যে এত প্রতিভা, তারা এত মেধাসম্পন্ন বাচ্চারা, আমরাই হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যখন করেছি তখন তো এত ব্যাপক হারে আমরা কিছু শিখতে পারিনি। এখন যেভাবে তারা করছে, নতুন কুড়িরা ফুটে উঠুক, প্রস্ফুটিত হোক এবং সারা বিশ্বে তাদের সুবাস ছড়িয়ে দিক। নতুন কুড়ি সেলের সমন্বয়কারী এবং বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রুকনউদ্দিন জানান, নতুন কুড়ি সুষ্ঠুভাবে ফাইনাল পর্ব শেষ হচ্ছে এবং শীঘ্রই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। খুবই আনন্দিত যে আমরা ঠিক যেভাবে শেষ করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই হচ্ছে। কোনোরূপ ব্যত্যয় বা কোনোরূপ অসঙ্গতিপূর্ণ কিছু আমরা হতে দেখিনি। শিশু কিশোররা এবং অভিভাবকরা অত্যন্ত খুশি। আমরা যে সিস্টেম তৈরি করেছিলাম সেই সিস্টেমে শিশু কিশোররা এবং তাদের অভিভাবকরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। তারা ন্যায় বিচার পাচ্ছেন মর্মে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন। মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 13 তারিখ আনুষ্ঠানিকভাবে নতুন কুড়ির শ্রেষ্ঠ 2টি পুরস্কার প্রদান করতে সদয়সম্মতি জ্ঞাপন করেছেন এবং তৎপরবর্তীতে আমরা অন্যান্য পুরস্কারগুলি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব স্যারকে নিয়ে আমরা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করে অবশিষ্ট পুরস্কারগুলি দিতে পারবো বলে আশা করছি। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি। সারা দেশের শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই নতুন কুড়ির এই আয়োজন। কারণ এখানেই শিশু কিশোররা স্বপ্ন দেখে একটি আলোকিত ভবিষ্যতের। প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে, সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের, আর সেই মঞ্চের নাম নতুন কুড়ি। কারণ প্রত্যেকে বিশ্বাস করে নতুন কুড়ির মঞ্চ থেকে একদিন উঠে আসবে আগামী দিনের তারকা।
শবনাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশন ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেন। অন্যান্যের মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরি, মুসল্লি পরিষদের সভাপতি সালাউদ্দিন কাসিম খান, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সকালে ঘুম ভাঙার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যাপিত জীবনের সর্বত্র পলিথিনের অবাধ ব্যবহার, যা ঘরে বাইরে পরিবেশকে দূষিত করছে মারাত্মকভাবে। মানবদেহে ছড়িয়ে পড়ছে মাইক্রোপ্লাস্টিক। এরপরও পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমছে না। বিভিন্ন কর্তৃপক্ষ এই জন্য নানা উদ্যোগ গ্রহণ করলেও তাতে সচেতনতা বাড়ছে না। ব্যবহারকারীরা বলছেন, পলিথিন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে যাতে ব্যবহারকারীর কাছে পলিথিন সহজলভ্য না হয়। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। যদি আপনাকে প্রশ্ন করা হয় পলিথিন ছাড়া আপনি একটি দিন কাটাতে পারবেন, মাথা চুলকিয়ে আপনাকে বলতে হবে পারবো না। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। পলিথিন তো মনে করেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর এখন ব্যবসায়িক আমাদের পলিথিন ছাড়া কিছু চলেও না। পলিথিন না দিলে কাস্টমারও মাল নিতে চাই না, আর আমরাও পলিথিন ছাড়া মাল বিক্রি করতে পারি না। এই জন্য পলিথিন ব্যবহার করতে হয়। আধা কেজি মাল নিলেও সে পলিথিন খোঁজে, 1 কেজি মাল নিলেও পলিথিন খোঁজে। যেখানে পলিথিন তৈরি হয় সেখানে যান, সেখানে বন্ধ করেন, তাহলে পলিথিন বন্ধ হয়ে যাবে। পলিথিনটা তো আসলে দূষণীয়, এটা তো দেশের ক্ষতি হচ্ছে এবং এই যে নালা নর্দমা বিশেষ করে হচ্ছে একমাত্র পলিথিনের জন্য। পলিথিনটা কিন্তু বন্ধ করতে হবে। যেমন এটা না থাকলে আমি এখন নিতাম না, আমি ঘর থেকে নিয়ে আসতাম। এখন এটা দেখি বাজারে অ্যাভেলেবেল পলিথিন। কোথায় পলিথিন নেই? হাটে বাজারে, খাবারের দোকান, খাঁচা বাজার কিংবা সুপার শপ, সর্বত্রই পলিথিনের সয়লাভ। তাই পলিথিন ছাড়া একটি দিন কাটানো সত্যি অসম্ভব। এই পলিথিন কী পরিমাণ পরিবেশ দূষণ করছে সে কথা আর নতুন করে বলার কিছু নেই। পলিথিন বন্ধে সরকারি উদ্যোগ আছে সত্য, কিন্তু তা কতখানি প্রতুল কিংবা কার্যকর তা বাজার দেখলেই বোঝা যায়। প্লাস্টিক্স, পলিইথিলিন অ্যান্ড ককশিট, দিস ইজ নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্ট। এটা কখনো পানিতে পচবে না। তো আমরা করছি কি, 1 কেজি প্লাস্টিকের পরিবর্তে 1 কেজি ডাল। আমরা 1 কেজি প্লাস্টিক কালেকশন করছি, 1 কেজি ডাল দিচ্ছি। 1 কেজি প্লাস্টিক দিচ্ছি, 1 কেজি চাল দিচ্ছি। 2 কেজি প্লাস্টিক দিচ্ছি, 2 কেজি ডাল দিচ্ছি। 3 কেজি প্লাস্টিক নিচ্ছি, 1টা মুরগি দিচ্ছি। 5 কেজি প্লাস্টিক দিচ্ছি, 1টা মাছ দিচ্ছি। এই ধরনের প্রোগ্রাম আমরা শুরু করেছি। এবং লাস্টলি আপনারা দেখেছেন 1 কেজি প্লাস্টিক, 1টা গাছ আমরা দিচ্ছি, গ্রিন প্লান্টেশন। হোয়াটস আর মোটিভ ইজ দ্যাট 10 lakhs trees plantation, 1 million trees plantation. And finally, what we did, instead of plastic, health services. উদ্বেগের বিষয় হলো মানবদেহের বিভিন্ন অঙ্গে প্লাস্টিকের উপস্থিতির প্রমাণ মিলেছে। রক্তে এবং মস্তিষ্কে মিলেছে প্লাস্টিকের অণুকণা, অথচ আমরা নির্বিকার। তো মাটিতে পচে না যাওয়ার কারণে এটা নতুন নতুন বিপদ আমাদের কাছে তৈরি করা শুরু করলো এবং আমরা ধীরে ধীরে আমরা এই বিপদটা আস্তে আস্তে বোঝা শুরু করলাম। আইনটা করতে হবে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মানে একবার ব্যবহার করা হয়, যেটা আমরা 10 থেকে 15 মিনিট আমাদের হাতে থাকে। আমরা বাজার থেকে একটা প্লাস্টিকের পাতলা প্লাস্টিকের মধ্যে নিলাম, বাসায় নিলাম, ছিঁড়ে ফেলে দিলাম, তার মানে 15 মিনিট আমার হাতে থাকে, কিন্তু ওইটা 400 বছর পরিবেশে থেকে যায়। এবার যদি নাগরিক ভোগান্তির কথা বলি, দেখুন শহরের নালা নর্দমা পলিথিনের জঞ্জালে ভরপুর। পানি নিষ্কাশন প্রণালী পলিথিনের স্তূপে জ্যাম হয়ে গেছে, ফলে জলাবদ্ধতা এমনকি সৃষ্টি হয় অকাল বন্যার। এখন প্রশ্ন হচ্ছে পলিথিন আমরা বন্ধ করব কীভাবে? এ নিয়ে আরও বিস্তর গবেষণা করা যেতে পারে, কিন্তু এই উপসংহারে আসতেই হবে যে এজন্য চাই জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ। এক্ষেত্রে গণমাধ্যমগুলোকেও প্রচারের দায়িত্ব নিতে হবে। সবুজ পরিবেশ ও স্বাস্থ্যবান জাতি গড়তে হলে আমাদের পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে এর বিকল্প খুঁজে বের করতে হবে। আর বলি, এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় বারংবার যুদ্ধবিরতির লঙ্ঘন পরিহারে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা। গতকাল তুরস্কের ইস্তাম্বুলে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে অনুষ্ঠিত এক সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
সম্মেলনে গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। অবিলম্বে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধের আহ্বান জানিয়ে তুরস্ক বলেছে, তেল আবিবকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। একই সঙ্গে গাজায় বিপন্ন মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে হবে। সম্মেলনের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজার পুনর্গঠন সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল ব্যর্থ হয়েছে। এছাড়া গাজায় ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য, ঔষধ ও অন্যান্য মানবিক সহায়তা পৌঁছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তেল আবিব। 2 বছর ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলায় সেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমনই প্রেক্ষাপটে সোমবার তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনে মিলিত হন। এদিকে যুদ্ধবিরতির শর্ত অনুসারে আরও 5 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি এবং আরও 45 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইন কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমের ইয়েরুশালেমে। ফাঁস হওয়া ওই ভিডিওতে দক্ষিণ ইসরায়েলের তেইমান সামরিক ঘাঁটিতে এক ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। টোমের ইয়েরুশালেমে গত সপ্তাহে সামরিক অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, ভিডিও ফাঁসের সম্পূর্ণ দায়ভার তিনি নিচ্ছেন। পদত্যাগের 2 দিন পর রোববার তাকে তেল আবিবের উত্তরে একটি সমুদ্র সৈকত থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে আটক করা হয়। গত আগস্টে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত ওই ভিডিওতে দেখা গেছে সেনা রিজার্ভ সদস্যরা এক ফিলিস্তিনি বন্দীকে আড়াল করে লাঠি ও ধারালো বস্তু দিয়ে নির্যাতন করছেন। পরে ওই বন্দীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর 5 রিজার্ভ সেনাকে গুরুতর শারীরিক নির্যাতন ও ক্ষতি সাধনের অভিযোগে অভিযুক্ত করা হয়, যদিও তারা অভিযোগ অস্বীকার করেছে। চার বছর পর পর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক সিটিতে। এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, নিউ ইয়র্ক রাজ্যের ডেমোক্রেট সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ারার মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। পৃথিবীর অন্যতম বড় এই নগরীর নেতৃত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন প্রগতিশীল, ক্ষমতাসীন ও রক্ষণশীলরা। তবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ইতিহাস গড়তে চলেছেন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী জোহরান মামদানি। জনমত জরিপগুলোতে তিনি এগিয়ে রয়েছেন। যদি তিনি জেতেন তবে তিনিই হবেন 100 বছরের মধ্যে শহরের সর্বকনিষ্ঠ প্রথম মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। আরও থাকছে সীমা শারমিনের প্রতিবেদনে। আজ নিউ ইয়র্ক সিটিতে প্রায় 5 মিলিয়ন নিবন্ধিত ভোটার শহরের পরবর্তী নেতাকে বেছে নিতে ভোট দিচ্ছেন। নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনসের তথ্য অনুযায়ী গত কয়েকদিনের আগাম ভোটে 7,34,317টি ভোট পড়েছে, যা 2021 সালের মেয়র নির্বাচনের মোট আগাম ভোটের চেয়ে প্রায় 4 গুণেরও বেশি। সর্বশেষ রিয়াল ক্লিয়ার পলিটিক্সের গড় অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি 45.8% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোর চেয়ে 31.1% ভোট বেশি পেয়ে 14.7 পয়েন্টে এগিয়ে রয়েছেন মামদানি। অন্যদিকে রিপাবলিকান কার্টিস লিয়ারার চেয়ে 17.3% ভোট বেশি পেয়ে মামদানি 28.5 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন। তবে সোমবার রাতে কুওমোকে সমর্থন জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের ধনী ব্যক্তি ইলন মাস্ক। এই শেষ মুহূর্তের সমর্থন ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত করবে কিনা তা এখন স্পষ্ট নয়। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা ডিএস এর সদস্য মামদানি তার প্রস্তাবিত নীতিগুলোর মাধ্যমে উদারপন্থী ভোটারদের উৎসাহিত করেছেন। এর মধ্যে রয়েছে সবার জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার, বিনামূল্যে বাস পরিষেবা এবং প্রায় 1 মিলিয়ন ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে বসবাসকারী নিউ ইয়র্কবাসীর জন্য স্থগিত থাকবে বাড়ি ভাড়া। নিউ ইয়র্ক সিটিতে প্রতি 4 বছর অন্তর মেয়র নির্বাচনের আয়োজন হয় এবং একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। বর্তমান মেয়র ডেমোক্র্যাট এরিক অ্যাডামস 2022 সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি চলতি বছরের শুরুতে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। তার প্রত্যাহারের পেছনে কয়েকটি বিতর্ক রয়েছে, বিশেষ করে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে ফেডারেল ফৌজদারি মামলা, যা এপ্রিল মাসে একজন বিচারক বাতিল করেন।
এই বছরের নির্বাচনের বিশেষত্ব হলো 3 পার্টি প্রতিদ্বন্দ্বিতা, যেখানে প্রোগ্রেসিভ, এস্টাবলিশমেন্ট এবং কনজারভেটিভ শক্তি দেশটির বৃহত্তম শহরে একে অপরের মুখোমুখি হচ্ছে। এই ভোটের আরেক বিশেষত্ব হলো এখানে র্যাঙ্কড চয়েস ভোটিং ব্যবহৃত হয়। সাধারণ নির্বাচনে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম প্রয়োগ করা হয়, অর্থাৎ যিনি সর্বাধিক ভোট পান তিনি জয়ী হন। সীমা শারমিন, বিটিভি নিউজ। সুদানের উত্তর কর্দোফানে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর ড্রোন হামলায় অন্তত 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় এক কর্মকর্তা। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড আজ এই তথ্য জানিয়েছে। বিস্তারিত এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্টে। সুদানের উত্তর কর্দোফানে র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর ড্রোন হামলায় অন্তত 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উত্তর কর্দোফানের মানবিক বিষয়ক কমিশনার জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী আল ওবেইদের পূর্বাঞ্চলীয় আল লুয়াইব গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত তাঁবুকে লক্ষ্য করে চালানো RSF এর হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। প্রাদেশিক সরকার একে বেসামরিক মানুষের ওপর RSF এর অপরাধের নতুন সংযোজন হিসেবে উল্লেখ করেন। RSFকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে প্রাদেশিক সরকার। তাদের অভিযোগ, RSF নিরস্ত্র বেসামরিক জনগণের ওপর অপরাধ সংগঠিত করছে। এদিকে চলমান যুদ্ধে RSF সম্প্রতি উত্তর কর্দোফানের বারা শহর নিয়ন্ত্রণে নিয়েছে। তবে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে। এর আগে 26 অক্টোবর RSF উত্তর দারফুরের রাজধানী আল ফাশার দখল করে। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এ সময় তারা বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য অনুসারে গত অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ কর্দোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত 38,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে সুদানে রক্তপাত বন্ধের জন্য মুসলিম বিশ্বকে তাদের দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গতকাল ইস্তাম্বুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OICর অর্থনৈতিক সম্মেলনে প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান। এমদাদুল হক পল্লব, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। এবার শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,134.45, যা গতকালের চেয়ে শতকরা 0.64 ভাগ কম। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,559.93, যা গতকালের চেয়ে শতকরা 0.84 ভাগ কম। আজ 191টি কোম্পানির 29,73,367টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 18,74,87,000 টাকারও বেশি। এর মধ্যে 50টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 114টির কমেছে এবং 27টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে BCB পরিচালকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন A ক্যাটাগরিতে থাকা মেয়েরা 1,20,000 টাকা মাসিক বেতন পেতেন, তাদের বেতন 40,000 টাকা বাড়ানো হচ্ছে। B ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন 1 লাখ টাকা করে বেতন, তারা এখন থেকে 1,35,000 টাকা বেতন পাবেন। C ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন 70,000 টাকা থেকে বাড়িয়ে 95,000 টাকা করা হয়েছে, আর D ক্যাটাগরিতে 60,000 টাকা থেকে বাড়িয়ে 80,000 টাকা করা হয়েছে। এছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য 30,000 ও সহ অধিনায়কদের জন্য 20,000 টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। 1 জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে A ক্যাটাগরিতে আছেন 3 ক্রিকেটার, নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। B ক্যাটাগরিতে আছেন ফারজানা হক, ঋতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার,
রাবিয়া খান ও সোবহানা মুস্তারি। সি ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার। ডি ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সঞ্জিদ আক্তার, নিশিত আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০,০০০ টাকা বেতন পাবেন। এবার আবহাওয়ার খবর। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মায়ানমার উপকূলের নিকটে একটি লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর পশ্চিম দিকে মায়ানমার বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে